বিসমিল্লাহির রহমানির রহিম। কর্ণফুলী সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সাথে আমার অনেক দিন ক্লাস হয় নাই। আমরা প্রতি মাসে এখন তোমাদের ক্লাস ডিগ্রিতে ক্লাস নিচ্ছি। তোমরা ফার্স্ট ইয়ারে যারা আছো, তোমাদের সাথে আমরা কলেজ, যদিও তোমাদের ডিগ্রি স্নাতক শ্রেণী ক্লাস আমাদের খুলে গেছে, আমরা ক্লাসও করি, প্লাস আমরা মাসে তোমাদের মোটামুটি অনলাইনেও আমাদের কতগুলি ক্লাস আমরা করি। যাই হোক, আমরা আগে তোমাদেরকে ফার্স্ট ইয়ারের প্রথম বর্ষের আমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে ক্লাস সম্পর্কিত আমার কী কী থাকে, প্রথম পত্রের ইম্পর্ট্যান্ট ক্লাসগুলো আমরা শেষ করে ফেলছি এবং দ্বিতীয় পত্রেরও আমরা অনেকগুলি কোশ্চেন আমি শেষ করেছি এবং আমার সাথে আমাদের আফসানা চৌধুরী, আফসানা আপা আছেন, ম্যাডাম আছেন, উনিও তোমাদের ক্লাস করিয়েছেন। তো তোমরা জানো তো যে তোমাদের এই প্রত্যেকটা পত্রে 80 নম্বরে পরীক্ষা হয় আর 20 নম্বরে ইনকোর্স পরীক্ষা হয়। তো 80 নম্বরের পরীক্ষার ভিতরে যেটি তোমাদের পরীক্ষা ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ, 3টি বিভাগে প্রশ্ন উত্তর করতে হয়। ক বিভাগে যে কতগুলি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকে, সেখানে 12টি প্রশ্ন দেওয়া থাকে, সেখানে আমাদের 10টি প্রশ্নের তোমাদের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1। তো এই প্রশ্নের উত্তরগুলি আমরা দেখি যে সাধারণত তোমরা স্টুডেন্টরা এই প্রশ্ন উত্তরগুলো একটু কম দিতে পারো। এটার কারণ হলো যে তোমরা মেইন বইটি, টেক্সট বইটি তোমরা পড়ার অভ্যাস কম। তো আমরা শুধু তোমাদের যে সাজেশান দিক খ বিভাগ এবং গ বিভাগ, ওই প্রশ্নগুলো আমরা সাজেশান ভিত্তিক তোমাদের দিয়ে থাকি। তোমরা সেগুলি পড়লে মোটামুটি কমন পড়ে যে তোমরা সেগুলি আনসার করার চেষ্টা করো বা আনসার করে থাকো। কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে আমরা দেখি যে তোমাদের মাঝে মাঝে অনেকগুলি প্রশ্নের উত্তর সঠিক হয় না। তো সেই জন্য আমি তোমাদের প্রতিটি চ্যাপ্টারে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলি ইম্পর্টেন্ট, যেগুলো আসতে পারে, সেগুলি তো আমি তোমাদের এখন ক্লাস নিব। যেমন আজকে আমরা দর্শন দ্বিতীয় পত্রের নাম হলো আমাদের নীতিবিদ্যা। এই নীতিবিদ্যার দ্বিতীয় পত্রের অধ্যায় 6 যে চ্যাপ্টারটি সেটি আছে, সেটির নাম হলো নৈতিক অবদানের স্বরূপ, বিষয়বস্তু এবং লক্ষ্য। এই চ্যাপ্টারে কি কি প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষা আসতে পারে, সেই প্রশ্নগুলা উত্তর আমি এখন তোমাদেরকে প্রশ্নগুলো বলছি এবং কিছু প্রশ্নের উত্তরও তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, আজকে ক্লাস নিব অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অধ্যায় 6। যেমন 1 নম্বর প্রশ্ন যদি তোমাদের থাকে, নৈতিক অবধারণ কী? খেয়াল করো, প্রথম প্রশ্নটা কি বললাম, নৈতিক অবধারণ কী। আচ্ছা, তার এটা কি বলবো, আমরা যে সারাদিন দৈনন্দিন প্রাত্যহিক যা কিছু করি, কাজ করি, এই যে আমাদের কর্ম, এইটা নৈতিক যে গুণ, এই নৈতিক গুণ, আমার কাজটা কি ভালো হলো না মন্দ হলো, সমাজ কি আমার কাজটাকে সাপোর্ট করলো, ব্যক্তি কি, পরিবার কি আমার কাজটাকে সমর্থন করলো, এটি হলো নৈতিক অবধারণ। অর্থাৎ কর্মের বা কাজের নৈতিক গুণ বিচার করাকে নৈতিক অবধারণ বলে। অর্থাৎ সমাজে বাস করতে গেলে আমাদের কিছু সামাজিক রীতিনীতি আছে, নিয়মকানুন আছে, এই নিয়মকানুনগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হয়। এই মেনে চলাটাই হলো আমাদের নৈতিক অবধারণ। তাহলে আমরা ক্লিয়ার করলাম আমাদের কাজের যে নৈতিক বিচারটা করা। আমি একটি কাজ ভালো করলে সমাজ, পরিবার, রাষ্ট্র আমাকে অবশ্যই বলবে যে আপনি কাজটি সঠিক করেছেন, ভালো করেছেন, যা সমাজ এবং রাষ্ট্রের জন্য মঙ্গলকর। এটাকে আমরা বলবো নৈতিক অবধারণ। আচ্ছা, এখানে আমরা নৈতিক অবধারণে আমাদের কিছু বিষয় আছে, যেমন উদ্দেশ্য, অভিপ্রায়, এগুলি সম্পর্কে আমি একটু তোমাদের সংক্ষিপ্ত আলোচনা করি। যেমন উদ্দেশ্য কি, যদি তোমাকে বলা যে উদ্দেশ্য, এই শব্দটা অর্থ আমরা কি বুঝতে পারি। উদ্দেশ্য হলো চালিত করার একটা শক্তি, অর্থাৎ এটি আমাদের কাজে আমাদেরকে উৎসাহিত করে, আমাদের কাজে প্রবৃত্ত করে। অর্থাৎ আমি যে কাজটি করব, আমরা জানি প্রতিটি কাজের পিছনে আমাদের কোনো না কোনো উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, বা উদ্দেশ্য ছাড়া কাজ করলে সেই কাজটি আমাদের কখনো সফল হতে পারে না। তাহলে আমাকে বুঝতে হবে যে উদ্দেশ্যটা থাকতে হবে মানুষের। তো উদ্দেশ্য হলো কোনো কাজের পিছনে
আমার কাজটি করার পিছনে একটি চালিত একটি শক্তি, যা আমার কাজটাকে করার জন্য উৎসাহ যোগায়, অর্থাৎ কাজটি সফলভাবে সত্যিকারভাবে কাজটি সম্পূর্ণ করার জন্য আমাকে উৎসাহিত করে, আমাকে সাহস দেয়। এটাই হলো উদ্দেশ্য। তারপরে যেটা বললাম যে আমাদের কাজকর্মে প্রবৃত্ত করার জন্য আমাদের দুটি বিষয় আছে, একটি উদ্দেশ্য, একটি অভিপ্রায়। তাহলে আমরা এতক্ষণ দেখলাম উদ্দেশ্য কি, তারপরে আমাদের আছে অভিপ্রায়। আচ্ছা, অভিপ্রায় হলো আমরা কি, অর্থাৎ আমি যে কাজটি করব এই কাজটিকে আমার কর্তাকে কাজে, আমার কর্তা মানে আমি, কর্তা মানে যে কাজটি করে, আর কাম্য বস্তু হলো যে বস্তুটি আমি পেতে চাই, আমি যেটি লক্ষ্য বস্তু আমার, সেটি হলো আমাদের কাম্য বস্তু। কেমন? তো এই কাজটি উদ্দেশ্য সাধন করার পন্থা বা উপায় নির্দেশ করা, অর্থাৎ কিভাবে আমি কাজটি করব, কিভাবে করলে কাজটি আমার উদ্দেশ্যটা সফল হবে, এটি হলো আমাদের অভিপ্রায়। অর্থাৎ উদ্দেশ্য সাধনের বলে যে পরিণাম আমাদের দেখা দিতে পারে সে সম্পর্কে পূর্ব থেকে আমাদের একটি কনসেপ্ট, একটি ধারণা, একটি সচেতনতা সৃষ্টি করে দেয়। অর্থাৎ অভিপ্রায়টা আগে, তারপরে হলো উদ্দেশ্য, অর্থাৎ অভিপ্রায়ের পরে আমাদের উদ্দেশ্য। অর্থাৎ আমি যে উদ্দেশ্য কি বললাম, উদ্দেশ্য যে আমার কাজটি করার জন্য আমাকে চালিত করে। এই চালিত করার আগে আমাকে কোন দিকে যাব, আমি কোন দিকে গেলে কাজটি হবে বা কিভাবে করলে সেটি সুন্দর হবে, ভালো হবে, সাকসেসফুল হবে, সেটি হলো আমাকে অভিপ্রায়। এটা হলো অভিপ্রায় পরে আসবে আমাদের উদ্দেশ্য। তাহলে আমরা উদ্দেশ্য এবং অভিপ্রায় কী সেটা আমরা দেখলাম। আচ্ছা, এখানে কিছু কয়েক ধরনের দার্শনিক আছে। এরা হলো সুখবাদী দার্শনিক। এরা কি বলে, সুখবাদী দার্শনিক যারা, এদের বক্তব্যটা কি সেটা আমরা একটু দেখি। তাদের বক্তব্য, একটি কাজ কি ভালো কি মন্দ তা সেটা কাজের আমার পরিণামের উপর নির্ভর করে। অর্থাৎ সুখবাদী দার্শনিক মানে যারা সবসময় সুখকে কামনা করে। আমাদের সমাজে আমরা এমন অনেক মানুষকে দেখতে পাই যারা সবসময় সুখ কামনা করে। অর্থাৎ সবার মানুষের কথা, এমন ব্যক্তি কেন, আমরা সবাই তো সুখ কামনা করি। সত্যিকার অর্থে প্রত্যেক ব্যক্তি আমরা সুখকে সবসময় অন্যের সঙ্গে কামনা করি। তাহলে এই সুখবাদী যারা দার্শনিক বা ব্যক্তি, এদের বক্তব্যটা কি? এদের বক্তব্য হলো যে একটি কাজ কি ভালো কি মন্দ তার পরিণামটা কি, তার উপর এটি নির্ভর করে। আচ্ছা, তাহলে সুখবাদীদের আমরা দেখলাম। তাহলে এবার বুদ্ধিবাদী যারা দার্শনিক, যারা সবসময় বলে যে আমাদের জ্ঞান অর্জনটা আমরা বুদ্ধির মাধ্যমে করে থাকি, এই বুদ্ধিবাদীদের মতটা কি সেটা আমরা একটু দেখি। তাহলে বুদ্ধিবাদীদের মত হলো যে কর্মের উদ্দেশ্য দেখে কর্মকে ভালো কি মন্দ সেটি যাতে আমরা বিচার করি। তাহলে বুদ্ধিবাদ যারা, তার এই ধরনের দার্শনিকদের বক্তব্য, এরা সবসময় বুদ্ধিকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, অর্থাৎ অভিজ্ঞতাকে তারা বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তারা বলেন যে পৃথিবীর সব কিছুই বুদ্ধির মাধ্যমে সম্ভব। তাহলে এদের মতে আমরা কি বলতে পারি? বুদ্ধিবাদীদের মত হলো যে কর্ম মানে কাজের উদ্দেশ্য দেখে কর্মকে ভালো কি মন্দ সেটি, অর্থাৎ আমি যে কাজটি করব সেই কাজের উদ্দেশ্যটা আমাকে দেখতে হবে, তারপরে আমি বুঝতে পারবো যে আমার কাজটা কি ভালো হবে না বন্ধ হবে। আমি যদি সমাজে একটি ভালো কাজ করতে যাই, সমাজে আমার পরিবারের পাশে সমাজের রাস্তাটা খারাপ হয়ে গেল, তখন আমি সমাজে সবাইকে বললাম যে ভাই আমি এই রাস্তাটি করে দেবো, তখন আমার কর্মের উদ্দেশ্যটা ভালো। আবার যদি বলো না আমি এই কাজটি করবো না, তখন আমার কর্মের উদ্দেশ্যটা বন্ধ। এটি হলো বুদ্ধিবাদীদের মত। কারণ আমরা দৈনন্দিন প্রাত্যহিক আমরা প্রতিনিয়ত অনেক কাজই করে থাকি। সব কাজ কিন্তু আমাদের ভালো হয় না, আবার সব কাজ কিন্তু আমাদের মন্দও হয় না। তাহলে আমরা বুদ্ধিবাদীদের মত, যে তাদের বক্তব্য যে আমরা সব সময় আমাদের কর্মের উদ্দেশ্য নির্বাচন করব যাতে প্রত্যেকটি কাজ আমাদের মঙ্গলজনক বা ভালো হয়। তারপর ইমানুয়েল কান্ট যে একজন দার্শনিক আছেন, ইমানুয়েল কান্ট এই সম্পর্কে ওনার বক্তব্য কি? উনি বলেন যে আমাদের কর্মের ফলাফল কর্মকে আদৌ কোনো দিন অনৈতিক মূল্য দান করে না। অর্থাৎ কান্টের বক্তব্য যে আমাদের কাজের একটা নৈতিক মূল্য অবশ্যই আছে, এর
কোনো দিন আমরা এর এর একটা ফল আমরা সবসময় পাবো। অর্থাৎ একটা নৈতিক, আমি যে কাজটি করব যদি আমার উদ্দেশ্য অভিপ্রায় ভালো হয়, তাহলে আমার এই কর্মের একটি নৈতিক মূল্য অবশ্যই থাকবে, এবং সমাজ, রাষ্ট্র, পরিবার তথা দেশ আমার এই কাজের অবশ্যই নৈতিকভাবে এর মূল্যায়ন করবে। আচ্ছা, তাহলে আমরা এখন এই চ্যাপ্টারে আমাদের একটা জিনিস আছে, বিবেক কি? বিবেকটা কি? আমরা বলি আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে বিচার বুদ্ধি দিয়েছেন, মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, মানুষ বিবেক সম্পন্ন প্রাণী, কথা আমরা বলি থাকি। তাহলে এই বিবেক জিনিসটা কি, এটা উত্তরটা কী হবে? তা আমরা তখন বলবো যে বিবেক এমন এক প্রকার মানসিক শক্তি যার দ্বারা আমরা আমাদের কাজের, নৈতিক কাজের গুণকে আমরা নির্ধারণ করে থাকি। অর্থাৎ বিবেক, আমি একটি কাজ করলো, আমাকে কেউ যদি বলেন যে এই লোকটি খারাপ, তখন আমার উচিত হবে আমার বিবেককে আমি যে প্রশ্ন করব, আসলে এই লোকটি যে কথা বলে সেটি সত্য কি না। এটি হলো আমাদের বিবেক। আমার মানসিক একটি শক্তি আছে, আমার বুদ্ধি আছে, আমার সত্তা আছে। এইগুলির দ্বারা আমি আমার বিবেককে প্রশ্ন করে তার থেকে আমি সঠিক উত্তরটি বের করব। তাহলে আমরা বলতে পারি বিবেক কি? আমরা বলবো যে বিবেক হলো এক প্রকার মানসিক শক্তি যার দ্বারা আমরা আমাদের কাজে, নৈতিক কাজের, আমি শুধু কাজের কথা বলবো না, আমরা বলবো নৈতিক কাজের গুণকে আমরা নির্ধারণ করে থাকি। তাহলে আমরা এখানে এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখলাম। তাহলে আমরা এবার বলবো সুখবাদী মতবাদ কি। আমরা একটু আগে আমি তোমাদেরকে বলেছি যে সুখবাদীদের বক্তব্য কি। আমরা বলেছি যে প্রত্যেক মানুষই সুখ অন্বেষণ করে, আমরা সুখ কামনা করি। এখন সুখবাদীদের মতবাদ কি? মানুষের অনুমান বা গণনা করার একটা বৃত্তি আছে, যার মাধ্যমে সে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে কিসের সুখ হবে, কিসের দুঃখ হবে তা সে বুঝতে পারে। অর্থাৎ সুখবাদীদের যে মতবাদ বা থিওরি, ওদের কথা যে আমাদের একটা বৃত্তি আছে, একটা অনুমান করার, কল্পনা করার, চিন্তা করার। আমরা বলি যে মানুষ চিন্তাশীল প্রাণী, মানুষ সবসময় অনুমান করে, কল্পনা ছাড়া, চিন্তা ছাড়া মানুষ এক মুহূর্ত বাঁচতে পারে না। তাহলে আমরা যে কাজটি করব, সেই কাজটি করার আগে আমি একটি চিন্তা, অনুমান, ধারণা করি, যার মাধ্যমে আমি অতীত আমার যে অভিজ্ঞতা আছে তার মাধ্যমে আমি পরবর্তীতে বা ভবিষ্যতে কিসের সুখ আসবে, কিসের দুঃখ আসবে আমি সেটা বুঝতে পারি, এবং সেই অনুযায়ী আমি কাজটি সম্পন্ন করে থাকি। এটি হলো যারা সুখবাদীদের বক্তব্য। অর্থাৎ আমরা বলতে গেলে আমরা যারা শিক্ষিত মানুষ তারা অবশ্যই বুঝে শুনে কোনো কাজ করে থাকে। যারা শিক্ষিত নয়, যারা চিন্তা করে না বা চিন্তা করার সময় ওরা চিন্তা করতে পারে না বা চিন্তাকে বেশি গুরুত্ব দেয় না, তারা যে কাজ করবে এই কাজটি কখনো ফলপ্রসূ হবে না। অর্থাৎ তাদের জীবনে সুখ কখনো আসবে না। এটি হলো আমাদের মূল সুখবাদী থিওরিতে সুখবাদে যারা বিশ্বাস করে তাদের বক্তব্য। তাহলে আমরা এখানে দেখলাম যে এর ভিতরে আমরা এখানে দুই ধরনের সুখবাদী আছে। একটা হলো আত্মসুখবাদী, আর হলো পরসুখবাদী। আত্মসুখবাদী মানে এরা হলো এমন ধরনের ব্যক্তি যারা সবসময় নিজের সুখ কামনা করে, অন্যের সুখ কামনা করে না। আর যারা পরসুখবাদী, এরা নিজের সুখ কামনা করবে প্লাস অন্যের সুখও তারা কামনা করবে, কারণ সে চায় যে আমি যদি সুখে থাকি তাতেই আমাদের সমাজ বা রাষ্ট্র উপকৃত হবে না, আমাকে অন্য মানুষরা যাতায়াত আমরা পরের কল্যাণের জন্য আমাদের কাজ করতে হবে, পরের সুখের জন্য কাজ করতে হবে। তাহলেই আমাদের তথা দেশ, রাষ্ট্র তথা দেশ আমাদের উত্তরোত্তর উন্নতি লাভ করতে পারবে। তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমরা আত্মসুখবাদে বিশ্বাসী না হয়ে আমরা পরসুখবাদে সবসময় আমরা বিশ্বাসী হব, এবং পরসুখবাদের জন্য আমরা আমাদের সাধ্যমতো আমরা সবসময় চেষ্টা চালিয়ে যাব।
এরপরে আমাদের বিবেককে কি বলা হয়? তোমাকে যদি একটি ছোট প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, যে বিবেক যে আমাদের আছে এটাকে আমরা কি বলবো? মনে রাখবে, এই বিবেককে আমরা বলবো আন্ত ইন্দ্রিয়। আমরা বিবেককে বলবো কি? আন্ত ইন্দ্রিয়। বিবেককে আমরা কি বলবো? আন্ত ইন্দ্রিয়। আমরা বিবেককে সবসময় আন্ত ইন্দ্রিয় বলবো। তারপরে নৈতিক বিচারের মাপকাঠি কি? নৈতিক বিচারের মাপকাঠি কি? আমরা বলি নৈতিক বিচারের মাপকাঠি হলো নৈতিক আদর্শ। নৈতিক বিচারের মাপকাঠি হলো নৈতিক আদর্শ। আমি আবার বলছি, তোমাকে যদি বলা হয় নৈতিক বিচারের মাপকাঠি কি, উত্তর হবে নৈতিক বিচারের মাপকাঠি হলো নৈতিক আদর্শ। তাহলে আমরা এখানে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম যে এখানে কতগুলো মানে থিওরি আছে। এই থিওরিগুলা বিধিবাদ, পূর্বানুমান, এই জিনিসগুলির উপর আমাদের গুরুত্ব দিতে হবে। সমাজে মানুষ সামাজিক জীব, সমাজে বাস করতে গেলে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, কোন কাজটি করলে সমাজে সবাই সুখে শান্তিতে বাস করতে পারবে, সেটির দিকে আমাদের প্রত্যেকেরই নজর দিতে হবে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে আমার বিবেক আছে, আমার বুদ্ধি আছে, এই বিবেক বুদ্ধি দ্বারা আমি আমাদের সমাজের সব কাজটি করব। যেমন আমাদের আবেগ বা যে একটা থিওরি আছে যে আমাদের মানুষের আবেগ আছে, আমরা আবেগে তাড়িত হয়ে এমন কোনো কাজ করব না যা সমাজের শান্তি বিনষ্ট করবে। অতএব আমাদের উচিত আমরা সব সময় আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে সমাজের মঙ্গলের জন্য যা যা করা দরকার আমরা সেই কাজটি আমরা করব। তারপরে আমাদের একটা ব্যাপার আছে নৈতিক, যেমন কামনার দ্বন্দ্ব বলে একটা কথা আছে। এই কামনার যে দ্বন্দ্ব, আমরা সুখ পেতে চাই, আমরা আগেই বলছি প্রত্যেক মানুষই সুখ কামনা করে, সুখী তার কাম্য বস্তু। কিন্তু এই একটি সুখকে আমি পেতে চাইতে যদি অন্যের ক্ষতি হয়ে যায়, তখন এই সুখ আমরা কখনো কামনা করতে পারি। আমি যদি একটি কারো ক্ষতি করে তার পাহাড় সম্পদ, তার টাকা পয়সাকে আমি লুট করে নিয়ে আসবো, সম্পদ আমি অর্জন করব, এই ধরনের কাম্য বস্তু আমার হওয়ার দরকার। এই ধরনের সুখ আমরা কখনো কেউ যাতে কামনা না করি। অর্থাৎ আবার কামনার দ্বন্দ্ব এমন একটি বিষয়, যখন আমরা দেখি যে এটা কি করব, এটা কি করব না, এই যে আমার মনে দুইটি বিষয় সম্পর্কে আমার ভিতরে যখন কাজ করবে, এটি হলো আমাদের কামনার দ্বন্দ্ব। সামাজিক একটি নিয়ন্ত্রণ। তাহলে আমাদের সমাজে কিছু বাধ্যবাধক কিছু নিয়ম আছে, এই নিয়মগুলি আমাদের মানতে হবে। এই সামাজিক যে নিয়ন্ত্রণ আছে, আমার যে কতগুলো ইচ্ছা আছে, ক্রিয়া আছে, কাজ করার ক্ষমতা আছে, কিন্তু সামাজিক কতগুলো নিয়মকানুন আমাকে মেনে চলতো। এই সামাজিক নিয়মকানুনগুলো যদি আমরা সমাজে না মানি, তাহলে আমাদের সমাজ কখনো উপকৃত হতে পারে। আমাদের দেখতে হবে কোন কাজটি নৈতিক, কোন কাজটি নৈতিক নয়। নৈতিক বা আদর্শের ভিত্তিতে আমরা সমাজের প্রত্যেকটি কাজ করার চেষ্টা করব। আমরা আবেগের বশে তাড়িত হয়ে সমাজের আমরা এমন কোনো কাজ করব না। আমরা দেখব কোন কাজটি ভালো, কোন কাজটি সঠিক, এবং সেটি কোন অর্থে কী উদ্দেশ্যে করা হয়েছে বা করা উচিত, এগুলো আমরা চিন্তা করব। ওই যে আগেই বললাম বিবেককে আমরা প্রশ্ন করব। এই দুজন আমাদের এই কাজটি আমাদের করা প্রত্যেকের, যেমন ক্ষুধা, তৃষ্ণা, তর্কা, এইগুলি আমাদের একটি সহজাত প্রবৃত্তিমূলক ক্রিয়া। তাহলে এই ক্রিয়া যে আমরা ক্ষুধা, তৃষ্ণা, আত্মরক্ষা, এই জিনিসগুলি আমরা সবসময় এই বিষয়গুলির প্রতি সমাজে দেখব। কারো যদি কোনো তৃষ্ণা, ক্ষুধা, অর্থাৎ কেউ কোনো বিপদগ্রস্ত, অথবা তার কোনো আত্মরক্ষার প্রয়োজন, তার বিপদ থাকে, এই জিনিসগুলো আমরা সবসময় খেয়াল করব এবং এই ব্যাপারে তাকে আমরা সর্বোচ্চ পরিমাণে তাকে সহযোগিতা করব। এটি হলো আমাদের শিক্ষা। আমরা এই শিক্ষায় গ্রহণ করব এবং আমরা কোনো কিছু তাড়িত না হয়ে আমরা সমাজের
মঙ্গল তথা দেশ রাষ্ট্রের মঙ্গল কাজ করার জন্য আমরা সবাই একসাথে আমরা কাজ করব, যাতে আমাদের দেশ উত্তরোত্তর উন্নতির পথে এগিয়ে যেতে পারে। আমি আর এই চ্যাপ্টারে যে যে কোশ্চেনগুলি আমাদের সাধারণত পরীক্ষায় আসতে পারে, অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমি তোমাদের এখন ক্লাস নিলাম। তোমাদের পরবর্তী চ্যাপ্টার আমরা আরেকটি চ্যাপ্টার নিয়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কথা বলবো, আমরা আলোচনা করব। তো তোমাদের এগুলি পড়লাম, যে কথাটি আবারও বলছি, তোমরা মেইন বই টেক্সট প্রতিটি অধ্যায় পুরোপুরি, যেমন কতগুলি দার্শনিক আছে, ইমানুয়েল কান্ট, বার্টন রাসেল, তারপরে অ্যারিস্টটল, প্লেটো, এইদের যে কথাগুলো আছে, উইলিয়াম লিলি, এদের জন্ম, ওদের ভাবনা চিন্তা, ওদের বইয়ের নাম, এই জিনিসগুলো তোমরা মেইন বই টেক্সট বই না বলে কখনো পাবে না। সেই জন্য তোমাদেরকে বলি, তোমরা অবশ্যই মেইন বইটা টেক্সট বইটা পড়বে, তাহলে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবে, তাহলে ভালো নম্বর পাবে। ভালো নম্বর ক্যারি করতে হলে তোমাদের এগুলি অবশ্যই মেইন বইটা তোমাদের পড়তে হবে। তো যাই হোক, তারপরে বলছি, তোমাদের কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে ফোন করবে। আমি কলেজে থাকি, আমাকে কলেজে বলবে। কলেজে যদি বলতে সুযোগ না পাও, আমাকে ফোনে বলবে, আমি ফোনে তোমাদেরকে যে কোনো চ্যাপ্টারে যে কোনো কোশ্চেন সম্পর্কে তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো আমি আমার ক্লাস মোটামুটি এখানেই শেষ করছি। ভবিষ্যতে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।